দর্শক, আজকে সোমবার 23শে ডিসেম্বর 2024 আর পৌষের আজ কিন্তু ৮ তারিখ, ৮ই পৌষ 1431। আজকে সকালে সবাইকে স্বাগত জানাই, সবার জন্য শুভ কামনা আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। ভালো আছেন নিশ্চয়ই। প্রতিদিন এই সময়ে আমরা সংবাদপত্র নিয়ে বসি, আপনাদের সঙ্গে বিশ্লেষণ থাকে, অতিথি থাকেন, নানান কিছু নিয়ে সাজানো থাকে আমাদের সংবাদ বিশ্লেষণ। আজও তাই। আশা করছি পুরোটা সময় আপনি আমাদের সঙ্গে থাকবেন, আর পুরোটা সময় আমি আপনার সঙ্গে আছি, মঞ্জুরুল হক। পত্রিকা নিয়ে একেবারেই শুরুতে আমাদের হাতে দেশ রূপান্তর নিজেকে পরিচয় দেয় দায়িত্বশীলদের দৈনিক বলে। আমরা দেখি যে সেই দায়িত্বের কতটা পালন করা হচ্ছে। ফোলিও লাইনের নিচেই প্রধান যে আমরা শিরোনামটি পাচ্ছি লাল কালিতে 4 কলামে, 2 কোটির জীবিকায় টান, অর্থনৈতিক টালমাটালে জমানো টাকাও বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না অনেকে, রাজনৈতিক অস্থিরতা, উচ্চ নিবন্ধন ফি, সুদের হার বৃদ্ধি ও নির্মাণ সামগ্রীর দাম বাড়ানোকে দুষছেন ব্যবসায়ীরা। এটি নিয়ে বলা হচ্ছে যে 2 কোটি মানুষের জীবিকায় টান পড়েছে। ঠিক তার ডান পাশেই একটা ছবি আমরা দেখছি, প্রধান ছবি যেটি আজকের দেশ রূপান্তরের। এই ছবিটিতে হুইল চেয়ারে একজন মানুষ, তার সঙ্গে আরেকজন নারী ঠেলে নিয়ে যাচ্ছেন। আরেকটি হলো যে নিচে বৈষম্যহীন হচ্ছে পুলিশের পোশাকে পরিবর্তন আসছে। শাহবাগ কাকরাইল বনানীতে সড়ক অবরোধের দুর্ভোগ, এটি আমরা গতকাল খুবই এই অভিজ্ঞতাটা আমাদের হয়েছে। যেদিকেই যেতে চেয়েছে মানুষ সেদিকেই কিন্তু বন্ধ হয়েছিল রাস্তা ঘন্টার পর ঘন্টা। দুর্নীতির কারণে 60,000 নতুন রোহিঙ্গার অনুপ্রবেশ। আপনারা জানেন যে রোহিঙ্গা সমস্যা, তাদের ভরণ পোষণ সব কিছু মিলে আমাদের উপর একটি বিশাল চাপ। রোহিঙ্গারা যখন এদেশে প্রবেশ করছেন তখন তাদের ভেতরে যাবার সুযোগ আমার হয়েছিল, রিপোর্ট করার সুযোগ হয়েছিল। আমরা তখন দেখেছি যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ কীরকম, এবং খুব ভেতরে ঢুকে আমরা যখন জানতে চেয়েছি যে আপনারা তো স্বদেশকে ভালোবাসেন, দেশে কি ফিরতে চান, তাদের কথা ছিল এরকম সেই শুরুর দিক থেকেও যে ওখানে একটি নিরাপদ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আমরা সাহস পাচ্ছি না। তবুও সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন দুর্নীতির কারণে 60,000 নতুন রোহিঙ্গার অনুপ্রবেশ, এটি আরেকটি চাপ বলে আমাদের মনে হচ্ছে। এবং বাংলাদেশের আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় সমস্যা যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে দুর্নীতি। আমাদের দুর্নীতি মুক্ত হতে হবে, না হলে দেশের উন্নয়ন প্রায় অসম্ভব। স্থল জলসীমাসহ ঢুকছে সীমান্তের বিভিন্ন রুট দিয়ে। সেমিনারে শিক্ষা উপদেষ্টা বললেন এমপিও বাড়াবো নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা, একটি বড় ধরনের প্রশ্ন। তবে শিক্ষকের মর্যাদা সবসময়ই রক্ষা করতে হবে বলে আমরা বিশ্বাস করি। সচিবালয়ের শোডাউন, এটি আমরা দেখেছি গতকালের সংবাদের ভেতরে অন্যতম সংবাদ। ক্যাডার সার্ভিসে প্রত্যেকে তার নিজস্ব অবস্থানটাকে ধরে রাখবার জন্যে, নিজেদের সুযোগ সুবিধা ক্ষমতা ধরে রাখবার জন্যে চেষ্টা করছেন। এখানে বর্তমান সরকার এটিকে বৈষম্যহীন, শ্রেণীভেদহীন করবার একটি চেষ্টায় নেমেছেন, এটি তারই ফলাফল। প্রতিশ্রুতি মতো দিলেন সম্পদের বিবরণ, রাখতে বললেন হিসাব, দুদক চেয়ারম্যান। একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি এটি আমরা দেখতে পাব। আমরা দেশ রূপান্তরে ছিলাম। যুগান্তরের আজকের পত্রিকায় যদি আমরা যাই তাহলে যুগান্তরটা দেখছি। প্রিয় দর্শক, যুগান্তরের
সোমবার 23শে ডিসেম্বর, 9ই পৌষ লিখেছে আবার যুগান্তর। এখানে তার প্রথম হেডলাইনে যেটি, এনআইডি তথ্য ভাণ্ডার থেকে বিসিসির সংযোগ বিচ্ছিন্ন। তারপরে আছে সচিবালয়ের শোডাউন। এই খবরটি আমরা দেখছি সচিবালয়ের সংবাদে। রাষ্ট্রীয় সহায়তায় নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি। যুগান্তরের এই খবরটি আমাদের কিন্তু আশঙ্কিত করে বলে আমাদের মনে হচ্ছে। রাষ্ট্রীয় সহায়তায় আমাদের ব্যক্তিগত তথ্যগুলো বিক্রি হয়ে গেলে আমরা কতখানি অসহায় হয়ে পড়ি। ইন্টারপোলে রেড নোটিশ জারির তথ্য জানা নেই শেখ হাসিনা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর। এখানে আবারও আছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান। সীমান্তে দুর্নীতিতে ঘটছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ। স্বাধীন সাংবাদিকতায় বাধা ৩২ আইন। এটি আমরা বলেছি যে সংবাদ মাধ্যম, গণমাধ্যম হচ্ছে একটি জাতির চতুর্থ স্তম্ভ। সেই স্তম্ভে আমরা যদি স্বাধীন সাংবাদিকতা না করতে পারি, স্বাধীনভাবে কথা বলতে না পারি, প্রিয় দর্শক, তাহলে আপনি কিভাবে সঠিক তথ্যটা পাবেন দেশের? আর নিশ্চয়ই জানেন, এই মুহূর্তেই আপনার হাতে যদি রাস্তায় চলাচলের তথ্য না থাকে, আজকে কিভাবে চলবেন সেটির তথ্য না থাকে, আপনি কিন্তু রাস্তায় বেরিয়েই বিপদে পড়বেন। সুতরাং আমরা প্রতিদিন যে তথ্যগুলো আপনাদের দেই, এটি কিন্তু খুব কার্যকরী। আর আপনি যাতে সহজে চলতে পারেন সেই চেষ্টাটাই আমাদের। জনকণ্ঠ, দৈনিক জনকণ্ঠ, তারা বলছে নীতির প্রশ্নে আপোষহীন, এটি তাদের স্লোগান। প্রিয় দর্শক, বলছিলাম যে আমাদের সঙ্গে খুব মূল্যবান অতিথি থাকেন। আমরা একজন অতিথির সঙ্গে ঢুকবো, এই অতিথির সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর সৈয়দ মিজানুর রহমান, অ্যাসোসিয়েট ডিন, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ড্যাফোডিল ইউনিভার্সিটি। তিনি ডিরেক্টর অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর সৈয়দ মিজানুর রহমান, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ঠান্ডা সকালে। নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি এবং বেশ উষ্ণ অনুভব করছি। আচ্ছা। বিশেষ করে আপনি যে সমস্ত খবর দিচ্ছেন সেই সমস্ত খবরগুলো মাথাটাকে মোটামুটি জ্যাম করে দেয়। মানে একদিকে আপনি বলছেন অর্থনীতির কথা, অন্যদিকে মানবিকতার কথা, শীতের কথা, দুর্নীতির কথা, নীতির কথা, বেশ লাগছিল। বলুন। ডক্টর মিজানুর রহমান, আমরা জানি যে সাংবাদিকতা মানেই, সংবাদপত্র, গণমাধ্যম মানেই হচ্ছে অসঙ্গতিগুলিকে আসলে প্রথমে বলা। আমরা সেই চেষ্টাই করি। মানে ব্যাড নিউজ ইজ গুড নিউজ, এটা আমাদের পড়তে হয়েছে। এটি আপনার কাছে আমাদের শিক্ষাবিদ হিসেবে যে বিষয়টি আমরা জানতে চেয়েছি, আমরা কয়েকদিনের পত্রিকায় দেখেছি শিক্ষা কমিশন গঠিত হচ্ছে, নানান ধরনের প্রস্তুতি হচ্ছে। যে বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষকতা করছেন, আমরা দেখছি আমাদের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, এই যে একটা দীর্ঘ 15 বছরের পথ, এখানে আমার শিক্ষার্থী কখনোই জানেন না বিশ্ববিদ্যালয় কি, সেখানে কি পড়তে হয়, কিভাবে যেতে হয়। তারা শুধু পরীক্ষা দিতে গিয়ে মুখোমুখি হয় বিশ্ববিদ্যালয়ের। আসলে বিশ্ববিদ্যালয় এবং তার নিচের অংশের সংযোগ, কাঠামো, পড়াশোনার বিষয় কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। দেখুন, এই কথাটা আপনি যখন বলছিলেন তখন আমার মনে হচ্ছিল যে আমরা ছোটবেলায় স্টাডি ভিজিটে যেতাম, শিক্ষা সফর এখনো দেখতে পাই, মাইক বাজিয়ে শিক্ষা সফরে আমরা বিভিন্ন বনে জঙ্গলে বনভোজন করতে যাই। এবং আমি মাঝে মাঝে ভেবে পেতাম না যে এটা কেন শিক্ষা সফরে বন জঙ্গলে বনভোজন করছে, কেন লিখলেই তো পারে যে বনভোজন। তো এখন আপনার প্রশ্ন থেকে মনে হচ্ছে, বিশেষ করে আপনি যখন বলছেন যে সংযোগটা কোথায়, আমার মনে হয় যে এই সংযোগটা স্থাপন করার দিন এসে গেছে। আমরা জানি যে প্রাইমারি স্কুল থেকে কেন, বরং মায়ের পেটে যখন সন্তান আসে তখনই কিন্তু বহু বাবা মা স্বপ্ন দেখে যে আমার ছেলে বা মেয়ে একদিন বিশ্ববিদ্যালয়ে পড়বে, পড়বে। একটা বড় কিছু হবে। কাজে সেই স্বপ্নটার সাথে সংযোগ স্থাপনের জন্য আসলে এখন সময় এসছে। বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলো আমার মনেই হচ্ছে যে তারা যদি শিক্ষা সফরে বিশ্ববিদ্যালয়গুলো বেছে নেয় তাহলে একটা চমৎকার কাজ শুরু হতে পারে। কারণ মানুষ যেটা দেখে
সেটাই কিন্তু মানুষ ইমিটেট করে, ইমিটেশন বা সেটাকে সেটার প্রতি একটা আগ্রহ জন্মায়, ভালোবাসা জন্মায়। এবং একই সাথে সে যদি মনে করে যে না আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো না, সেই না পড়ার সিদ্ধান্তটাও কিন্তু হতে পারে। অর্থাৎ আমরা অনেককেই দেখি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বা পড়াশোনার মাঝখানেও বন্ধ করে দেয়, অথবা পড়াশোনা শেষে বলে যে কি লাভ হলো বিশ্ববিদ্যালয়ে পড়ে। জি। তো একটা সিদ্ধান্ত নেবার জন্য সেই জায়গাটাতে একটু ঘুরে ফিরে দেখার বা বোঝার সুযোগ তৈরি করাটা আমার মনে হয় এখন সময়ের দাবি। কারণ আমাদের যেমন অধিকার আছে উচ্চশিক্ষার, একইভাবে উচ্চশিক্ষা ছাড়া অন্য ধরনের শিক্ষায় নিজেদেরকে প্রশিক্ষিত করেও আমরা যোগ্য হ্যাঁ। নাগরিক হিসেবে বেঁচে থাকতে পারি। সবাইকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে এমন কথা নয়, কিন্তু সিদ্ধান্তটা যেন হোমজিক্যালি না হয়, সিদ্ধান্তটা যেন অনেকটা মানে ইচ্ছা নিলাম আবার পরে বুঝলাম যে না এটা তো ভুল হয়ে গেল, সেই সিদ্ধান্তটা নিকশিত করবার জন্য আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে গুলো আসলেই প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা বা কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক সহ সকলেরই একটা মানে দেখভাল, দেখাশোনা করার জায়গা হওয়া উচিত। এ- আরেকটা বড় জিনিস হচ্ছে জি। যে আমরা যে ছাত্রগুলো বিশ্ববিদ্যালয়ে পাই তার তার সূতিকাগার হচ্ছে প্রাইমারি স্কুল, হাই স্কুল বা কলেজ। তো সেখানকার শিক্ষকদের সাথে যদি আমাদের যোগাযোগটা আরো বাড়ে, কারণ তারাই তো তৈরি করে দিচ্ছে, তো তাদের সাথে যোগাযোগটা যদি ভালো মতো বাড়ে তাহলে পরে কিন্তু আমাদের এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যাদের বলছি, যারা আমাদের আগামী দিনে দেশকে পথ হুম। দেখাবে, তাদেরকে আরো সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। এটা তো একটা যৌথ উদ্যোগ। কে প্রাইমারি স্কুলের, কে হাই স্কুলের, আর কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো শিক্ষকই। বরং আমি তো মনে করি যে প্রাইমারি স্কুলের শিক্ষকদের কাজটা অনেক কঠিন, এখানে তাদেরকে আরো যত্ন নেওয়া উচিত। জি, হ্যাঁ বলুন। প্রফেসর প্রফেসর সৈয়দ মিজানুর রহমান, এখানে স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয় থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়বার যে বিষয়টি, এই শিক্ষার অংশটিকে একীভূত করা প্রয়োজন বলে আপনি কি মনে করেন? যেমন যে ফিজিক্সে পড়বে সে জানে না যে সে কী ধরনের পরীক্ষা দেবে, কেমিস্ট্রি পড়বে, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়, লাইব্রেরি, একাডেমি ভবন, এই সব কিছু তোর কাছে অপরিচিত। এই পরিচয় করবার জন্য আপনারা যদি কোনো রকমের দায়িত্ব নেন। না সেটা তো আমরা নিতেই চাই, আমি সেটাই বলছিলাম যে সেই দায়িত্বটা আমাদের নেওয়ার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। এই দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু কোনো সরকারি নির্দেশনাও লাগবে না। অর্থাৎ একটা প্রাইমারি স্কুল, আপনি যেহেতু কথাটা বলছেন, আপনি দেন না যে প্রাইমারি স্কুল আমাকে দেন, যে হ্যাঁ তারা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ল্যাব দেখতে চায়, তারা এই সমস্ত সুবিধা দেখতে চায়, সুবিধা এবং অসুবিধা হুম, দুইটাই হুম, বুঝতে হুম। চায়, তাদেরকে তো আমাদের ওয়েলকাম করতে কোনো কিছু লাগবে না। তো সেই জন্য সেই সংযোগটা হতে পারে। আমি একটা উদাহরণ দেই। আমার বিশ্ববিদ্যালয়ে আমরা যখন খুব চমৎকার ভাবে ওয়াশরুম এইসব করলাম টরলাম, তখন ওয়াশরুম গুলো প্রায় ক্লিন থাকতো না। তো এখানে যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে মাঝে মাঝে বকাঝকা করা হতো, কি ক্লিন করছেন আপনারা। তো আমার উপর দায়িত্ব পড়েছিল, তখন আমি স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর ডিরেক্টর ছিলাম, আমি জি। ছাত্রদের নিয়েও কিছু বাথরুম ক্লিন করেছি, ওয়াশরুম ক্লিন করেছি। কারণ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কিপ দ্য টয়লেট রেডি ফর নেক্সট, মানে তুমি নোংরা করে পরিচ্ছন্নতা কর্মী দিয়ে পরিষ্কার রাখতে পারবে না, তোমাকে নিজে পরিষ্কার রেখেই অপরিষ্কার থেকে দূরে থাকতে হবে। তো তখন একই সাথে আরেকটা কাজ করেছিলাম আমি, আমার মনে পড়ছে যে আমার যারা পরিচ্ছন্নতা কর্মী তাদেরকে নিয়ে একটা 5 স্টার হোটেলে চলে গিয়েছিলাম, গিয়ে সেখানে এক কাপ চা খাইয়েছিলাম আর ওই ওয়াশরুম গুলো দেখিয়েছিলাম। তো তারা দেখে এসে বলল যে স্যার, আমাদের লজ্জা লাগছে যে আসলে বাথরুম কত সুন্দর হতে পারে। অর্থাৎ ওদের মাথায় একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হয়েছিল। জি। তো সেই রকম, সেটা যে শুধু পরিচ্ছন্নতা কর্মী তা নয়, আমাদের সবারই কিন্তু সুযোগ আছে দেখে শুনে বুঝে আমরা সিদ্ধান্ত নিতে পারি। তো সেই তাহলে জন্য এটা হ্যাঁ, খুবই ভালো একটা কাজ হতে পারে। তাহলে আমার যারা কলেজের যারা শিক্ষার্থী একেবারেই যারা পাশ করে এখনই বিশ্ববিদ্যালয়ের দ্বার প্রান্তে যাবে, তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কি ধরনের যোগাযোগ রাখছে আপনার মনে হয়? আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমরা একটু জেনে খুব সংক্ষেপে শেষ করব। ডক্টর সৈয়দ মিজানুর রহমান। অনেক ধন্যবাদ। এইটা ছাড়াও আরেকটা জিনিস প্রাসঙ্গিক এই মুহূর্তে, যে কোভিড এর সময় যে লার্নিং গ্যাপটা হয়েছে, সেই জায়গাটায় কিন্তু কলেজ স্কুলগুলোতে যদি সেই লার্নিং গ্যাপটা মিনিমাইজ করে তারা বিশ্ববিদ্যালয়ে পাঠায়, তাহলে তারা ভালো ডাক্তার ইঞ্জিনিয়ারও হবে। কারণ যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি বা সায়েন্সের সাবজেক্টগুলো সম্পর্কে বেসিক বা ফান্ডামেন্টাল নলেজ তাদের দরকার, সেটা কিন্তু অনেকটা কম নিয়ে শর্ট সিলেবাসে বিশ্ববিদ্যালয় জি। এখন হুম, আসছে। হুম, হুম। কাজেই ছাত্রছাত্রী সহ শিক্ষক সহ একীভূত বলবো না আমি, একাকার হয়ে গিয়ে কিন্তু এই সমস্যাটাকে সমাধান না, শুধু একটা যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। তো আমার এই অনুষ্ঠানের মাধ্যমে প্রস্তাব থাকবে জি। যে এশিয়ান টিভি তো পারে সেই যেগুলো ডকুমেন্টেড করা, প্রচার করা। আমরা অনেক সময় বুঝি না যে
ব্যাপারটা কি? তো আমি প্রস্তাব দিতে চাই যে আসুন আমার বিশ্ববিদ্যালয়ে আপনারা ক্যামেরা নিয়ে আসুন, একটা প্রাইমারি স্কুলকে ইনভাইট করুন, একটা হাই স্কুলকে ইনভাইট করুন, শিক্ষকরা ছাত্ররা কথাবার্তা বলুক, তাহলে অনেক জড়তা কেটে যাবে এবং আমরা আসলে গ্রো করব। ডক্টর সৈয়দ মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রস্তাবের জন্য। আমরা নিশ্চয়ই সহায়তার চেষ্টা করব, আপনাদের কাছে যাব। আশা করি আমাদের সঙ্গে আবারও দেখা হবে। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। শুভেচ্ছা, ভালো থাকুন। জনকণ্ঠ নিয়ে এবার একটু কথা জানিয়ে দিই। জনকণ্ঠ আমাদের বলছে সমগ্র জাতিকে যে ফের ঢুকছে রোহিঙ্গারা। এই আশঙ্কাজনক সংবাদটি কিন্তু আজকের প্রায় সকল পত্রিকার শিরোনামে, প্রধান শিরোনামে। সীমান্তে দুর্নীতি, এটি আবার আরেকটি আশঙ্কাজনক ঘটনা, যে আমাদের সীমান্তগুলিতে যদি দুর্নীতি হতে থাকে, আমরা দুর্নীতি রোধ করব কিভাবে? ফের ঢুকছে রোহিঙ্গারা, এর বুলেট পয়েন্টে লেখা আছে সংখ্যা ৮০,০০০ ছাড়িয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলোর ধারণা। সীমান্তবর্তী মিয়ানমারের এলাকার আরাকান আর্মি দখল করে নেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। একটি শোক সংবাদ আজকে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক জানানো হচ্ছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তিনি যেন শান্তিতে থাকেন পরপারে। বিশ্বব্যাংক এডিবির $110 কোটি বাজেট সহায়তা অনুমোদন। ভোলার 3 কূপ থেকে বছরে 2,817 কোটি টাকার গ্যাস উত্তোলনের লক্ষ্য একনেক বৈঠকে প্রকল্প অনুমোদন হতে পারে আজ। যেখানে জমানো পানি সেখানেই মিলছে এডিসের লার্ভা। আচ্ছা, এই এডিসের লার্ভা নিয়ে আমরা আসলে এর কোনো সমাধানে পৌঁছতে পারবো কি না, এটি আমাদের সত্যিকারের প্রশ্ন। কারণ ডেঙ্গুতে আমাদের প্রাণহানি হচ্ছে, অসম্ভব রকমের আমরা এর ভয়ে আছি। ডলারের বাজার আবারও অস্থিতিশীল। আমরা একটুখানি প্রথম আলোর দিকে তাকাবো, দেখি প্রথম আলো কি বলছে। প্রথম আলো, প্রিয় দর্শক, প্রথম আলোর ফলিও লাইনে আমরা বাম পাশে দেখছি ডোনাল্ড ট্রাম্পের ছবি। পানামা খালের দিকে নাকি তার নজর। ভেতরের কথাগুলো, জনপ্রশাসনে এখনো অস্থিরতা। জনপ্রশাসনের অস্থিরতা নিয়ে প্রথম আলো তার হেডলাইন্স করেছে। প্রধান হেডলাইন্সটি, সরকারের 4.5 মাস পদোন্নতি, পদায়নসহ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বেশি ব্যস্ততা, নাগরিক সেবা ও নীতি নির্ধারণী বড় কাজে নজর নেই, এ ধরনের কথা বলছে প্রথম আলো। আমরা পদোন্নতির কোটা নিয়ে সচিবালয়ে প্রশাসন ক্যাডারের জমায়েত, আরেকটি সংবাদ দেখতে পেলাম। আমরা কোনো কিংস পার্টি গঠন করছি না, সাক্ষাৎকারে নাসিরুদ্দিন পাটোয়ারি। প্রথম আলোকে আলী রিয়াজ বললেন, দ্বিকক্ষ সংবাদও দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে আলোচনা। $30 কোটি পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ সম্পর্কিত এই হেডলাইনটি। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো কঠিন হচ্ছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা এই হেডলাইন্সগুলোই পেয়েছি। একটা খুব শিক্ষা নিয়ে, যে শিক্ষার কথাটা বলছিলাম, এটি নিয়ে একটি খবর আছে। গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চায় আরও বিশ্ববিদ্যালয়। উপাচার্যদের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে উপাচার্যরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক, এই যে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া বা গুচ্ছে বিশ্ববিদ্যালয়দের প্রবেশ করা, কিন্তু আমাদের মূল কথাটি হচ্ছে, আমরা যেটি শিক্ষকতা করতে গিয়ে, গণমাধ্যমের কাজ করতে গিয়ে যেটি দেখতে পাই, সেটি হলো আমার শিক্ষার্থী, আমার ছাত্রছাত্রী যে বিষয়ে পরীক্ষা দিতে চায়, যে বিষয়ে সে পড়তে চায়, তাকে তো সেই বিষয়ে পড়বার সুযোগ দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা হচ্ছে, তার স্কোর যেখানে গিয়ে ঠেকছে, সে হয়তো সেই বিষয়টিতে পড়তে বাধ্য হচ্ছে যেটি তার ভালো লাগছে না। এই বিষয়টি খুব জরুরি। আমরা নিশ্চয়ই আলাপ করব আবারও কোনো শিক্ষাবিদের সঙ্গে। একেবারে সময় শেষ। প্রিয় দর্শক, একেবারে শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। প্রথম আলোর আলোকিত
প্রথম আলোটি নিয়ে আমরা আসলে বিদায় নেব। আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষা পদ্ধতি একটি নির্দিষ্ট পথে আসবে। আমার শিক্ষার্থী তার প্রয়োজনীয় বিষয়টিতে পড়বেন, তার ভালোবাসার বিষয়টিতে পড়বেন, সেখানে তিনি যেন পরীক্ষা দিতে পারেন, এই প্রত্যাশা। কারণ শিক্ষাকে আপনি যদি মূল্যায়ন না করেন, দেশ শিক্ষিত হবে না, তার মেরুদণ্ডটা তো শক্ত হবে না। আমরা একটি শিক্ষিত জাতি চাই। নেপোলিয়নের কথা বলে আজকে শেষ করি, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। সেটিও দরকার। আশা করি শিক্ষিত মাও আমরা তৈরি করব। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে কালকে। শুভ সকাল, সবার জন্য শুভকামনা।